लोग मरते हैं, देश जलता है, खेल चलते रहता है। সপ্তাহ দুয়েক আগে যখন প্রথমবারের জন্য দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার দেখানো শুরু হয়, ঠিক সেই সময় থেকেই আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বুঝতে পেরেছিল যে এই সামান্য একটা সিনেমাই সরকারের ভিত টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেন? এমন কি সিনেমা তৈরি করেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী? আর এই সিনেমার মধ্যে এমন কোন সত্য লুকিয়ে আছে বা খুঁড়ে তোলা হয়েছে যা বেশিরভাগ বাঙালি জানেন না? এমন অনেক ইতিহাস আমাদের জানানো হয়নি বা বলা চলে জানতে দেওয়া হয়নি। এটা যে সেই ধরনেরই একটি ইতিহাস, সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না। দেশভাগের মূল্য সারা দেশ দিলেও সেই মূল্য যে দেশ তার হৃদয়বিদ্ধ করা রক্তক্ষরণের মাধ্যমে দিয়েছিল, তা আজ অনেকেরই অজানা। আজ সেই ইতিহাস নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব আর চেষ্টা করব সরকার কেন এই সিনেমাটা প্রকাশের এত বিরুদ্ধাচরণ করছে। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সালটা ছিল 1946। সেই সময়কার গান্ধী নেহেরু নেতৃত্বাধীন কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগ স্বাধীনতাকামী দুটো ভিন্ন রাজনৈতিক দল হলেও তারা এক অর্থে হিন্দু মুসলমানের মুখপাত্র হয়ে উঠেছিল। কারণ প্রথম থেকেই মুসলিম লীগ কিন্তু মুসলিমদের স্বার্থটাই দেখে এসেছে। আর তৎকালীন বাংলা ছিল মুসলিম লীগ শাসিত অঞ্চল। প্রশাসনিক দিক থেকে 84 আসনে কংগ্রেস এবং 116টি আসনে মুসলিম লীগ সেই সময় অধিষ্ঠিত ছিল। তৎকালীন বাংলার অভ্যন্তরীণ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি ছিলেন একজন কট্টর মুসলিম এবং মুসলিম স্বার্থের পরিপন্থী। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সেই সময়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, হিন্দু মুসলমান হিসাবে দেশভাগ আটকানোটা অনেকটা সম্ভাবনা কমে আসছিল। কারণ 1946 সালে ব্রিটিশ সরকারের পাঠানো ক্যাবিনেট মিশনে প্রস্তাবিত যুক্তরাজ্য ভাবনা এই দু দলই মেনে নিয়েছিল। তা সত্ত্বেও 10ই জুলাই একটি সভায় নেহেরু বক্তৃতায় জানান যে কংগ্রেস এই দেশভাগের পক্ষে নয়। সঙ্গে সঙ্গে মুসলিম লীগের জিন্না জানান যে এটি একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এবং 29শে জুলাই মুসলিম লীগ স্থির করে যে 16ই আগস্ট তারা একটা হরতালের আয়োজন করবে, যে দিনটিকে তারা আখ্যা দিয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে। তো অফিস ছুটি দেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে বলপূর্বক দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছিল। 16ই আগস্টে সকাল 10টার পর থেকে দেখা যায় শহীদ মিনার অঞ্চলে আসতে থাকে মুসলিম লীগের নেতৃবৃন্দ এবং তার অনুগামীগণ, যাদের প্রত্যেকেরই হাতে ইট পাথর খোলা তরবারি বা ছুরি ছিল। এইরকম অবস্থায় সামান্য কিছু সময়ের মধ্যেই রাজাবাজার, কলেজ স্ট্রিট, হ্যারিসন রোড, বড়বাজার অঞ্চল সহ উত্তর কলকাতার বেশিরভাগ অঞ্চল হিন্দুদের রক্তে লাল হয়ে ওঠে। হিন্দু পুরুষদের যেমন সরাসরি হত্যা করা হয়, তেমনি হিন্দু রমণীদের যৌন অত্যাচার করে হত্যা করা হয়। এ বিষয়ে অবশ্য গান্ধীজির উপদেশ ছিল যে কোনো হিন্দু রমণীকে যদি কোনো মুসলিম যৌনাচার করতে চায়, তাকে তাদের বাধা দেওয়া উচিত নয় এবং শারীরিক সম্পর্ক মেটার পর তাদেরকে বিবাহ বন্ধনেও আবদ্ধ করতে হয়, করা উচিত বলে গান্ধীজি মত প্রকাশ করেছেন। এই দিনকার ঘটনার খবর কিন্তু কলকাতা পুলিশের আগের থেকেই ছিল, কিন্তু সোহরাওয়ার্দীর নির্দেশে সেই সময় কোনো ব্রিটিশ সেনা মাঠে নামেনি। দুপুর 11টার মধ্যে সারা কলকাতার রাস্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মৃতদেহ এবং জখম হিন্দুদের দেহ। অপরদিকে একই সময় গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট
সৈয়দ আবদুল্লাহ ফারুকি মেটিয়া বুরুজে কেশরাম কটন মিলে বহু হিন্দু কর্মচারী এবং সেই সঙ্গে উড়িয়া কর্মচারীদেরকে নির্বিচারে নিহত করে। সেই সঙ্গে একই দিনে প্রায় 7 থেকে 10,000 উড়িয়া কর্মচারী নিহত হন এবং জখম অবস্থায় বহু মানুষ রাস্তার গলিতে গলিতে পড়ে থাকেন। এইভাবে 3 দিন গণহত্যার পর অবশেষে বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জির ভাইপো গোপালচন্দ্র মুখার্জি মাঠে নামেন, যিনি বাঙালির কাছে সবথেকে বেশি পরিচিত গোপাল পাঠা হিসেবে। গোপাল পাঠা তার আখড়া ছেলেদেরকে সঙ্গে নিয়ে 2 হাতে খোলা তরবারি নিয়ে মাঠে নেমে পড়েন, অর্থাৎ হাওড়া কলেজ স্ট্রিট অঞ্চল পুরো কেটে কুপিয়ে শেষ করে দেয়। ডাইরেক্ট অ্যাকশন ডে বলতে এখানে হিন্দুদের কোপানো হয়েছিল, যেখানে সুরাবর্দির নির্দেশে ব্রিটিশ সেনা কখনোই মাঠে নামেনি এবং সেই সঙ্গে সুরাবর্দি বুঝিয়ে দিয়েছিলেন সশস্ত্র মুসলিমরা কখনোই দণ্ডিত হবেন না। এই রকম পরিস্থিতিতে মুসলিম গুন্ডাবাজদের হত্যা করার ফলে যেমন হিন্দুরা প্রাণে রক্ষা পেয়েছিল, তেমনি গোপাল পাঠার চরিত্রের আর একটা বৈশিষ্ট্য ভালো মতোই আমাদের নজরে পড়েছিল। সেটা হচ্ছে তিনি শুধুমাত্র মুসলিমদের মারেননি বা কাটেননি, কিন্তু তিনি অত্যাচারিত বহু মুসলিম পরিবারকে যেমন বাঁচিয়েছেন, সেরকম বহু খ্রিস্টান এবং শিখদেরও তিনি বাঁচিয়েছেন। এইখানেই তার চরিত্রের বৈচিত্র্য পাওয়া যায়। সেই সময় অর্থাৎ 1946 সালের জনগণনা অনুযায়ী কলকাতায় 29,52,142 জন হিন্দু ছিলেন, 10,99,562 জন মুসলিম এবং 12,852 জন শিখ বাস করতেন কলকাতায়। তবে দেশভাগের পর প্রায় 5 লাখ মুসলিম অধুনা বাংলাদেশে যেমন ফিরে যায়, তেমনি অপর দিক থেকে 3,20,000 হিন্দু পরিবার কলকাতায় আসে, যার ফলে 73 থেকে 84% হিন্দু জনসংখ্যা যেমন বেড়ে যায়, তেমনি 23 থেকে 12% মুসলিম জনসংখ্যা তেমনি হ্রাস পায়। এরপর থেকেই ভারত দেখেছে নোয়াখালী দাঙ্গা, বিহার দাঙ্গা এবং এই ধরনের বহু রক্তক্ষয়ী দাঙ্গা, যার সর্বশেষ পরিণতি হচ্ছে পার্টিশন। চলুন এবার দেখে নেওয়া যাক কেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই সিনেমা প্রকাশে এত বিরুদ্ধাচরণ করছেন, যার জন্য রাজনৈতিক ঘূর্ণাবর্তও দেখা যাচ্ছে। আসলে যবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চালানো শুরু করেছেন, তবে থেকেই কিন্তু বাঙালি দেখতে পাচ্ছে যে ধর্মভেদে সরকারের চরিত্র কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে অনেক ক্ষেত্রেই বাঙালি দেখতে পাচ্ছে যে তাদের থেকে অর্থাৎ হিন্দুদের থেকে মুসলমানরা অনেক বেশি সুযোগ সুবিধাও পাচ্ছে। সর্বোপরি এপ্রিল মাসে যখন ওয়াকফ বিল প্রকাশ করা হয়, সেই আইনের বিরুদ্ধাচরণ করে মুর্শিদাবাদে কিন্তু যথেষ্ট দাঙ্গা হয়েছে এবং যথেষ্ট হিন্দু পরিবার টার্গেট হয়ে উঠেছিল, তারা আহত এবং জখমও হয়েছেন। এই রকম অবস্থায় বাঙালি শুনেছে ফিরহাদ হাকিমের মুখে যে যারা মুসলিম নয় তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করেন। তো এরকম অবস্থায় কি মনে হয় আপনার মনে, পশ্চিমবঙ্গে কি হিন্দুরা সত্যিই এখনো ভালো আছেন? এই কারণেই কি এই সিনেমা প্রকাশে এত বিরুদ্ধাচরণ করে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? আপনার কি মত অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন। আপনাদের মন্তব্যের আশায় আমি থাকব। নমস্কার।